সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। অবসরের পর নিভৃতে জীবন কাটাচ্ছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। হঠাৎ এক ঝড়ে লণ্ডভণ্ড তার জীবন। রোববারও তার এবং স্ত্রী সন্তানের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুদক বলছে প্রয়োজনে চাওয়া হবে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। অর্থমন্ত্রী বলছেন তার বিরুদ্ধে ব্যবস্থায় সমর্থন রয়েছে সরকারের, যদিও বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা আইওয়াশ কিনা তা নিয়ে এখনও সন্দেহে বিএনপি নেতারা। এদিকে তারেককে ফেরাতে যুক্তরাজ্যকে চিঠি দেওয়ার কথা ভাবছে সরকার। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দুর্নীতির খতিয়ান। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগ নেতা। আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। উপকূলে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়, আতঙ্কে গবাদি পশু নিয়ে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে মানুষ। দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি। সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করবে সরকার, গণভবনে জানালেন প্রধানমন্ত্রী। এমবি আনার হত্যার তদন্তে কলকাতায় ঢাকার গোয়েন্দারা ক্রাইম স্পট পরিদর্শন। সিআইডির সঙ্গে বৈঠকের পর কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদ। শাহিনকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইবে ডিবি। এবার সাবেক আইজিপি বেনজির আহমেদের গুলশানের 4টি আলিশান ফ্ল্যাট জব্দ। স্ত্রী সহ মেয়ের নামে থাকা আরও 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের। এবং দরিদ্র মানুষের পরিবর্তে নিজের ভাগ্য উন্নয়ন ডক্টর ইউনূসের। গ্রামীণ ব্যাংক থেকে পারিবারিক ব্যবসায় কোটি কোটি টাকার ঋণ নিয়ে মওকুফ। তদন্ত চেয়ে দুদকে আবেদন। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম দুর্নীতির খতিয়ান। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিল গত মেয়াদে তারা যখন সরকার পরিচালনা করছিল তখনই, এবং এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ইশতেহার প্রকাশ করেছিল আওয়ামী লীগ, সেখানেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা আওয়ামী লীগ বলছিল। বরাবরই কয়েকজন সরকারি আমলার দুর্নীতির ব্যাপারে একটা পাবলিক পারসেপশন ছিল, জনধারণা ছিল। তো সেই বিষয়গুলো নিয়ে সম্প্রতি আদালত এবং দুদকে কার্যক্রম শুরু হয়েছে। এসব সহ অন্যান্য সমস্যা বিষয়ে আলোচনা করব। প্রিন্স ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি বলছিলাম, আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা আওয়ামী লীগ সরকার বরাবরই বলে আসছিল। আপনার মনে আছে যে গত মেয়াদে আওয়ামী লীগ সরকার পরিচালনা করার সময় দুর্নীতি বিরোধী সাঁড়াশি অভিযান কিন্তু শুরু হয়েছিল, অনেকেই গ্রেফতার হয়েছিলেন। তো সে সময় এটি নিয়ে আরেকটা প্রশ্ন উঠেছিল যে আওয়ামী লীগ একটা পর্যায় পর্যন্ত ব্যক্তিদেরকে দুর্নীতি নিয়ে তদন্ত করছে বা তাদেরকে আইনের আওতায় আনছে, অনেক রাঘব বোয়ালকে ধরাছোঁয়া হচ্ছে না। আওয়ামী লীগ বলছিল যে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে কিংবা তদন্ত হবে। তো আজকে আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাইছি, এই জায়গাটাতে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এটি নিয়ে কথা বলেছেন। তারা বলছেন যে কোন ব্যক্তি, মানে সরাসরি যদি বলি, গতকালকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে কোনো অপরাধীর প্রোটেকশন দেবে না আওয়ামী লীগ সরকার। তো সেই ধারাবাহিকতায় আপনি নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন বলবেন, নাকি বলবেন যে আইনের শাসনকে আইনের মতো করে চলতে দিচ্ছে সরকার? আবার বিএনপি এখানে যদি কিন্তু দেখছে। ধন্যবাদ আপনাকে। আমি আলোচক আওয়ামী লীগের নেতা কাউসার ভাইকে ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে কথার শুরুতেই এটা আমরা জানি যে আমাদের দেশের মানুষ, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষ, এক ধরনের উদ্বিগ্নতার মধ্যে আছে। আমরাও এটা পর্যবেক্ষণ করছি। সুতরাং আমি প্রত্যাশা করি যে অতীতের এ ধরনের দুর্যোগ মোকাবেলায় আমাদের স্থানীয় প্রশাসন এবং আমাদের এটা কিন্তু কতগুলো এক্সপার্টিস ডেভেলপ করেছে যে তারা আমাদের এই যে দুর্যোগ এখনও শুরু হয়েছে, প্রায় বলা যায় আরও হবে, যেটা আসছে সেটা মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখবে। সেই প্রত্যাশা করেই আমি সংশ্লিষ্ট বিষয়ে কথা সূচনা করতে পারি। আমি জিনিসটাকে, আপনি শেষে যে দুইটা জিনিসটা বললেন, জিনিসটাকে আগে সিদ্ধান্ত না এসে ঘটনাবলী নিয়ে আমি একটু কথা বলি। জি, আমি প্রথম কথা এটা পরিষ্কার বলতে চাই যে এই যে বিশেষ করে বেনজির আহমেদের বিষয়টা, আমরা কোর্ট এবং দুদকের আজকে পর্যন্ত যতটুকু পত্রিকা মাধ্যমে শুনলাম, আমার বিবেচনায় এটাকে আমি সরকার এবং প্রশাসনের একটা অন্যতম সাহসী পদক্ষেপ হিসেবে দেখছি এবং এইটা অব্যাহত থাকুক সেটা আমি দেখতে চাই। পরিষ্কার কথা। এখন দেখুন, দেখছি এবং দেখতে চাই এই কথাটা কেন আমাকে বলতে হলো এই কারণে, বাংলাদেশের বাস্তবতা এটা দাঁড়িয়ে গেছে, অতীতের অনেকগুলো ঘটনাবলী আছে যাতে করে অনেক মানুষের মধ্যে, আমি অনেক মানুষ সবার কথা বলি না, একটা পারসেপশন দাঁড়িয়ে গেছে যে শেষ বেলায় এই ধরনের রাঘব বোয়াল শব্দটা আপনি উচ্চারণ করেছেন, যে হয়তো তারা
ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে, হয়তো বা এটা কোনো না কোনো ফাঁকফোকর দিয়ে চলে যাবে। এখন মানুষকে এগুলো দোষ দেওয়া যায়ও না, এই কারণে বলি কিছুদিন আগে আমরা জানি যে একটা বড় শিল্প প্রতিষ্ঠান যারা কি বলবো যে বাংলাদেশে তাদের যে অবারিত অর্থের উৎস, বিদেশে যাওয়া, তারপরও দেখা গেল তাদের এটা চলছে, কোর্ট একটা সময় পর্যন্ত নির্দিষ্ট তালিকা বললে এই সময় আর কোনো কি বলে তাদের তদন্ত করা যাবে না, এই নানা কারণে মানুষের মধ্যে এই পারসেপশন হয়েছে। সুতরাং আমি এটা দেখতে চাই যে এইটা ওই যে যেটা বললাম সরকার এবং প্রশাসনের সাহসী পদক্ষেপ, আমি দুইটাকে মিলালাম। কেন মিলালাম? এই কারণে যে আমাদের প্রশাসন, আমরা এটা কিন্তু সাধারণ চাওয়া সবার কাছে, বা আমরা আইনের শাসন বললে এটা একটা সাধারণ থাকে যে প্রশাসন তার নিজের গতিতে চলবে, কোনো হস্তক্ষেপ হবে না। কিন্তু আপনি এখন না, বিগত দিনেও যারা সরকার ছিল, মানে আওয়ামী সরকার না, বিএনপি সরকার, জাতীয় পার্টির সরকার, অন্যান্য সরকার, সেক্ষেত্রে আমরা দেখেছি যে শেষ বেলায় এইটা আসলে প্রশাসনের সরকারের ইঙ্গিত ছাড়া এইটা কাজ করে না। এই ইঙ্গিতের দুইটা দিক, হ্যাঁ এটা করো মানে এর নেগেটিভ পজিশন নেই, সুতরাং আগায় যায়, অথবা এটা কোনো না কোনোভাবে অন্য মাধ্যমে দাও, তখন সেটা অফ হয়ে যায়। তাহলে এই কারণে আসলে আমাদের দেশের মতো বাস্তবতায় প্রশাসনকে ভূমিকা ঠিকই পালন করতে হবে, কিন্তু এগুলো নির্ভর করবে সরকার কোন দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে, তার পজিশনটা কি, এটা হচ্ছে পরিষ্কার। তা আমি অন্য আলোচনায় না যেয়ে, কারণ এটাকে আমি আবারও ওই শব্দটা রিপিটেডলি আমি করছি, সরকারের এবং প্রশাসনের সাহসী এবং দৃঢ় পদক্ষেপ হিসাবে দেখতে চাই। যদি এটা রাখতে পারি তাহলে বাংলাদেশে এখন যে পর্যায়ে পৌঁছেছি তার অন্য একটা সংকট হচ্ছে অর্থ পাচার, খেলাফেরিন, দুর্নীতি এবং লুটের টাকা কামাই করে নিজেকেই সামনে তুলে ধরা। এইটাকে যদি কোনো নাভাবে ঠেকানো না যায় তাহলে বাংলাদেশের যতটুকু অর্থনৈতিক অগ্রগতি এমনি সেটা কুরে কুরে খাচ্ছে, আরও বেশি এটা কুরে কুরে খাবে। বিশেষ করে এখন যে অর্থনৈতিক সংকটের কথা বলছি সেটা আর একটা বড় সংকটে ফেলতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। কাসর ভাই, এখানে ধরুন আমাদের প্রিন্স ভাই বলছেন যে সাহসী পদক্ষেপ, কিন্তু আমি বিষয়টা আপনার কাছে এভাবে করে জানতে চাই, যার বিরুদ্ধে আজকে আদালত জব্দের আদেশ দিল স্থাবর সম্পত্তি, যার বিরুদ্ধে দুদক কাজ করছে, তিনি সাবেক এখন, কিন্তু কখনকার বিষয়গুলো চলছে যখন তিনি পদে ছিলেন তখন তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন কি করেছেন না সেই বিষয়টাই তো তদন্ত চলছে বা সেই বিষয়টা আদালতে উঠবে। কিন্তু আমি বলতে চাচ্ছি আমাদের এখানে সাবেক হলেই বিষয়গুলো সামনে আসে। আপনি এখানে দেখুন, আমাদের সাবেক রাষ্ট্রপতি আদালত থেকে সাজাপ্রাপ্ত, আমাদের সাবেক প্রধানমন্ত্রী আদালত থেকে সাজাপ্রাপ্ত, আমাদের সাবেক সেনাপ্রধান আদালত থেকে সাজাপ্রাপ্ত, আমাদের সাবেক আইজিপি একজন আপনার 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত। এখন আবার আরেক সাবেককে নিয়ে আমরা কথা বলছি, তো তারা যখন পদে থাকেন, তারা যখন দায়িত্ব পালন করেন, তখন কি তারা জবাবদিহিতার ঊর্ধ্বে থাকেন, নাকি তাদের বিষয়গুলোতে নজরদারি করা হয় না? ধন্যবাদ আপনাকে। উপকূলে আঘাত হানছে, সরকার ব্যবস্থা নিচ্ছে। আপনি অনেকগুলি প্রশ্ন করেছেন। জি, আপনার তো মনে আছে বৈশ্বিক বিপর্যয় করোনার আগে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমার বলতে দ্বিধা নাই, অনেকে আওয়ামী লীগ নেতা ছিল, আমাদের ভালো ভালো পর্যায়ের নেতা ছিলেন। সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছিল না, দেয়নি। হয়তো সেটা আর অনেক দূরে এগোত, কিন্তু বৈশ্বিক বিপর্যয় করোনার সময় এটা স্থগিত হয়ে যায়। না, আমি ওই বিষয়টা কিন্তু আমি শুরুতে বলছিলাম কাসর ভাই, আবার তখন যাদের বিরুদ্ধে হয়েছিল তারা কিন্তু প্রায় সবাই হচ্ছে আপনার রাজনৈতিক নেতাকর্মী, কেউ কেউ ঠিকাদার। কিন্তু আমি বলছি এরকম আমলাদের প্রসঙ্গে, নির্বাহী বড় দায়িত্বে যারা ছিলেন তাদের যদি সচিবালয় বিট করেন জি বা আলাপ করে জানেন, সচিবালয়ের অনেক বেচের অনেকের বিরুদ্ধে কিন্তু অনেকগুলি মামলা আছে, অনেকে ওএসডি আছে। আমাদের কিন্তু ওএসডি কর্মকর্তার সংখ্যা একেবারে কম না। যারা কোন পর্যায়ের কর্মকর্তা? ডেপুটি আমি বলছি এরকম প্রধান না, নির্বাহী। আমি বলতেছি কি, দেখুন একটা এডিশনাল সেক্রেটারি কিন্তু একটা কর্পোরেশনের দায়িত্বে থাকেন, হ্যাঁ, জয়েন্ট সেক্রেটারিও থাকেন, তাই না? অনেকে ওএসডি আছেন কিন্তু এই কারণে আমি দেখেছি তাদের ছোট অপরাধ। কি অপরাধ? তাদের অ্যাকাউন্টে হঠাৎ করে 20 লাখ 25 লাখ টাকা পাওয়া গেছে, আলটিমেটলি তারা সাসপেন্ড হয়ে যাচ্ছেন। এটার জবাব দিয়ে দিতে দিতে কিন্তু তারা আবার চাকরিতে আসার মতো সুযোগ পান না, সময় পান না। কথা হলো কি, যে অপরাধগুলি ডকুমেন্টারি, আপনি পদে থাকেন আর না থাকেন, ডকুমেন্ট তো ফুরিয়ে যায়নি। আজকে দেখেন দুদক এরিয়াতে আদালত নির্দেশে কিন্তু ডকুমেন্টারি, তার দলিল সিজ করা, এই সিজ করা। হ্যাঁ, উনি যদি মনে পারেন যে না আমি এগুলি বৈধভাবে ক্রয় করেছি, উনি পেয়ে যাবেন, রাইট, তাই না?
তারও তো সুযোগ আছে, আচ্ছা কিন্তু এই যে মেসেজটা যেটা, এটা দুই দিকে আমি বলবো। আপনি হয়তো বলবেন যে সরকারের জন্য, আপনি যেটা কোশ্চেন করলেন যে সরকার থাকা অবস্থায় নেওয়া হয় নাই কেন, আবার যারা আছেন তারাও চিন্তা করবেন যে আমি হয়তো আমি অনেকগুলি ডিপার্টমেন্টে কিন্তু বিশেষ করে ব্যাংকে যারা সাবেক হয়ে গেছেন, চলে গেছেন, তাদেরকে আনা হচ্ছে কিন্তু মামলার আসামি করে, বা রাজুকের কিছু ব্যাপার আমি দেখেছি ওই সময় যারা কর্মকর্তা ছিল তাদেরকে আনা হচ্ছে, মামলার আসামি করা হচ্ছে। এই ট্রেনটা শুরু হওয়া দরকার, মানে হয়েছে, চলছে। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই যে দুর্নীতির বিরুদ্ধে জিনোসাইড ঘোষণা করেছেন, এবং দেখুন এটা তো আর সমাজের সবগুলি অবক্ষয় তো আপনি একসাথে সারাতে পারবেন না, সবাইকে একসাথে ধরতে পারবেন না, বাট আমার মনে হয় এগুলিতে একটা মেসেজ যাচ্ছে, এবং পর্যায়ক্রমে অনেককেই, কেন এই প্রমাণগুলি কিন্তু দালিলিক হইতে হবে, ডকুমেন্টারি হইতে হবে, তাহলে আপনার বিরুদ্ধে প্রমাণ করা যাবে। হ্যাঁ, আপনারও সুযোগ আছে, আপনি যদি মনে করেন যে আমি এইভাবে ক্রয় করেছি, তাহলে আপনিও আদালত থেকে পেয়ে যাবেন। কিন্তু আলোচনার তো খোরাক হচ্ছে যে আপনি আমার 1 কোটি কোশ্চেন করলেন, তাই না? এটার উত্তর প্রশ্নগুলোর গ্রাউন্ড আছে কিনা? না, সেটা আছে, দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি বলছেন তখন হলো না কেন? আমরা টকশো তো দেখেছি, জি, অনেক কর্মকর্তা দায়িত্বে ছিলেন, ব্যবস্থা নেন নাই, এখন এসে বলেন এটা হচ্ছে না কেন। আমিও জিজ্ঞেস করেছি অনেককে যে আপনি তো পদে ছিলেন, তখন ব্যবস্থা নিলেন না, তখন তো আপনার কাছে ছিল, এখন অন্যকে বলছেন কেন করার জন্য? আপনি করে আসতেন। আমি কিন্তু সরাসরি কোশ্চেন করেছি অনেককে, কয়েকটা কমিশনের মেম্বারদেরকে বা ইয়েদেরকে, তো এটা হয়। তখন মনে করেন এর বাইরে আমি যাব না, আবার এখন বলেন এটা ওনারা করেন না কেন, তা আপনি শুরু করলেন না কেন? আপনি এখন বুঝতেছেন, তখন বুঝেন নাই। তখনই তো মনে করে আমার চেয়ার আছে, সুবিধা আছে, এর বাইরে যাওয়া ঠিক হবে না। এখন আমি অবধারিত, আমার সব কিছু ওপেন, আমি যা ইচ্ছে তা বলতে পারবো, করতে পারবো, বুদ্ধি দিতে পারবো, উপদেশ দিতে পারবো। আসলে তো এই বিষয়টা তো এইটা। আমি মনে করি কি শুরু হয়েছে, কেন প্রধানমন্ত্রী বারবারে বলেছেন এইভাবে কাউকে দেওয়া যাবে না, এইভাবে পার পাবে না, এবং আমার মনে হয় ইটস এ মেসেজ। দেখি আইন শৃঙ্খলা বাহিনী দুদক কতটুকু কি করতে পারে, তবে এটা ঠিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সবারই সুযোগ আছে এখানে নিজেকে নির্দোষ প্রমাণের নির্দোষ সুযোগ প্রমাণ আছে, করার। বা তিনি এগুলো অবৈধভাবে করেছেন সেটি এখনই বলার সময় হয়নি। সময় হয়নি। প্রিন্স ভাই, আপনি যেভাবে করে বলছিলেন ব্যাপারটাকে, আপনি যেভাবে বিশ্লেষণ দেখছিলেন, কিন্তু দেখুন একটি রাজনৈতিক দল, বাংলাদেশ প্রধানতম রাজনৈতিক দল, আমি নাম ধরে বলছি, বিএনপির যুগ্ম মহাসচিব, তিনি আইনজীবী সমিতির এখন সভাপতি মিস্টার মাহবুবুদ্দিন খোকন, তিনি বলছেন যেটি আইওয়াশ কিনা। তো এখন আমি বলতে চাইছি, যদি কোনো ভালো উদ্যোগ নেওয়া হয় সেটিকে সমালোচনা করা কিংবা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, মাইলেজ নেওয়ার জন্য একরকমভাবে বক্তব্য দেয়া, এটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত, বা এটি আসলে আমাদের যে মূল উদ্দেশ্য? এখন ধরুন আওয়ামী লীগ, বিএনপি বা সিপিবি বা অন্য যে কোনো রাজনৈতিক দল, সবাই তো চায় দুর্নীতিমুক্ত সমাজ, সবাই তো চায় দুর্নীতির দমন, নিয়ন্ত্রণ। তো এই জায়গাতে আবার যখন কোনো ইনিশিয়েটিভ থাকে সেটাকে আবার একরকম প্রশ্নবিদ্ধ করার চেষ্টা, এটা কীরকম? না, এটাকে আমি খুব এটাও যদি সহজভাবে বিবেচনা করি, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আপনি অনেক দিন এবং সম্প্রতিকালে দেখবেন যে শুধুমাত্র আমি বলি যে অন্যতমভাবে বা শুধুমাত্র ক্ষমতাশ্রয়ী রাজনীতি, তারা ভেতরে না ঢুকে পারস্পরিক পাল্টাপাল্টিটাই করে, এটাই প্রধানত। আপনাদের এখানে একাধিকবার এটা আলোচনা করেছি। সুতরাং এইটা তার পার্ট, কিন্তু আমি বলি যে আলোচনা সেখানে সীমাবদ্ধ না রেখে সরকার এটাকেই প্রমাণ করতে হবে যে এটা কোনো আইওয়াশ না, তাহলে এই আলোচনা কিন্তু আর সুযোগ থাকবে না। আমি সেইখানটুকুই থেকে এইটুকুই এই আলোচনায় থাকতে চাই। এবার আমি এই আলোচনাটা একটু করতে চাই ছোট করে, যেটা আপনি এর আগে একটু প্রশ্ন করেছিলেন, যে এত বড় ঘটনা ঘটলো, তার আগে একটা কথা একটু না বলে পারছি না, বা এটাই বলি যে সরকার কি আসলেই এইরকম একটা পদে থাকা মানুষ, এবং সাধারণ মানুষের চোখে দেখা যাচ্ছে যে পরিমাণ সম্পত্তি এসেছে, এবং সর্বশেষ কোর্ট এবং দুদকের ঘটনার মধ্য দিয়েই এটা তো মানুষের কাছে আগে মনে ছিল যে বিষয়টা কি, পত্রিকা কি করলো না করলো, যদিও পত্রিকা চ্যালেঞ্জ করেছে, তিনি এটাকে অস্বীকার করেছেন, কিন্তু এটার পরে কিন্তু মানুষের মনে একটা ধারণাই হয়েছে যে এত পরিমাণ সম্পদ পদে না থাকা অবস্থায় এই অল্প কয়দিন, 1 বছর কয় মাসে এটা অর্জন করা সম্ভব না। তাহলে এত বড় পদে থেকে সরকারের এত বড় নজরদারি, এত বড় ঘটনা, তাহলে কি ওনার যদি এটা প্রমাণিত হয় বা যতটুকু হয়েছে, এই দায় কিন্তু সরকার এড়াতে পারে না। এবং বিশেষভাবে এটাও বলি, যদি তথ্য ভুল না করে থাকি, যিনি যখন দায়িত্বে ছিলেন তখন সম্ভবত একটা শুদ্ধচারের পুরস্কারও তিনি পেয়েছেন, এবং তিনি জনগণের কাছে জানানোর জন্য এইটা তিনি অন্য জায়গায় দানের কাজটাও করেছেন। তাহলে বিষয়গুলো সরকার এই দ্বারা এড়াতে পারে না।
এইটাও ধরেন আমি অভিযোগের হিসাবেই বললাম। তাহলে আমার কথা হচ্ছে, এবার আসি অন্য প্রশ্ন, যেটাকে আমার বেসিক প্রশ্ন করার জন্য আসলাম। আসলেই একটা পদে থেকে, এবার ব্যক্তিবাদ দিয়ে আপনি ওভারঅল আসি, কারণ এই রকমের আপনি ছোট বড় অনেকেই পাবেন, এটা বাংলাদেশে সবাই জানে। হয়তো প্রমাণটা করাটা মানে সবার কাছে নাই, সরকার প্রমাণ করতে পারে, সেটাই হচ্ছে ব্যাপার, কারণ তার সে মেকানিজম আছে। এটা হয় কেন? আপনি একটা বাংলাদেশের আইনি আয়ের সুযোগ আছে, আইনি আয়, তা আইনি আয়ের মধ্য দিয়ে তো এটা সম্ভব না। তাহলে আপনার নিশ্চয়ই ক্ষমতায় থাকা অবস্থায়, আমি ক্ষমতা মানে পদের কথা মিন করছি, যে অনর্জিত আয় বা নিজের আইনি বহির্ভূত আয়ের এমন কতকগুলো পদ পদ্ধতি সুযোগ তৈরি হয়, তার মধ্য দিয়ে তার কিন্তু এই ধরনের সুযোগগুলো হয়। তাহলে আপনি যদি পুরো অর্থনীতির ওই জায়গাটা মেরামত না করতে পারেন এবং একটা সুশাসন, বিশেষ করে বলছি যে প্রত্যেকটা মুহূর্তে তার জবাবদিহিতার জায়গাগুলো আপনি যদি না করতে পারেন, তাহলে একটা সাবেক হলো, তখন একটা করলেন, আরেকটা করতে পারলেন না, বা যখন আপনি চিন্তা করবেন যে একসাথে এতগুলো করতে গেলে এটা একটা কঠিন হয়ে যাবে, তখন দেখা গেল ইচ্ছা করলে আপনি পারবেন না, কারণ আপনি করতে গেলেও তো আপনার যে উইপেন্স বলতে আমি প্রশাসন মিন করছি, যে অর্গানগুলো আছে, আপনার যদি দেখা যায়, আমি যদি শব্দটা রেখেই বললাম যে অর্গানগুলোই তার পদে থাকা অবস্থায় অধিকাংশই নানাভাবে এর সাথে জড়িত, আপনি কিন্তু একসময় যে আপনার মুখ থুবড়েই পড়বে, আপনি ইচ্ছা করলেও পারবেন না। যার জন্য আমি শুরুতেই সাহসী এবং পদক্ষেপের কথাটা আমার বিবেচনা থেকে বললাম। তাহলে আপনাকে ওই যে বলে যে আপনি পানি ঢালছেন, তলাটা যদি ফোঁটা থাকে তাহলে তো আপনি শেষ করতে পারবেন না। আপনি এই ফোঁটাটা হয় অর্থনীতিতে নিজের যে উপার্জিত আইনি হওয়ার কথা, তার বাইরে অনুপার্জিত অর্থের যখন পদগুলো খুলে যায়, সুতরাং আপনার সেইটা বন্ধের একই সাথে এইখানে ব্যক্তির বিরুদ্ধে, গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপের সাথে সাথে অর্থনীতিতে ওই পদক্ষেপগুলো নিচ্ছেন কিনা সেইটা দেখাটা জরুরি হয়ে দাঁড়াচ্ছে। এবং সেইটাও আমি এই পার্টে এইটুক বলে রাখি, বাংলাদেশ যে পর্যায়ে আছি আমরা ভোট নিয়ে অন্যান্য ঘটনা নিয়ে সে আলোচনা করব, ঠিকই আছে, কিন্তু এখানে দুর্নীতি লুটপাটের আপনি মিনিমাম যদি একটা রেস্ট টেনে না ধরতে পারেন, তার মধ্য দিয়ে আপনি রেস্ট টেনে যেমন ধরবেন, আর একটা অন্যদের একটা সিগন্যাল দেবেন যে সাবধান, এই কাজটা অতি জরুরি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের কাউসার ভাই খোকন, বেস্টার মাহবুদ্দিন খোকন, খোকন ভাই যে কথাটা বলছেন, খোকন ভাই যদি বোঝাতে চেয়েছেন যে দুর্নীতি দমনের ক্ষেত্রে বা দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি নেতাদেরকে টার্গেট করে, তিনি বলতে চাইছেন যে আরাফাত রহমান কোকর দুর্নীতির টাকা ফেরত এনেছে বলে সরকার খুব তৃপ্তির ঢেকুর তোলে, কিন্তু আর যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে সে ব্যাপারে কোনো হদিস নাই। তো এই জায়গাতেই বেস্টার মাহবুদ্দিন খোকন প্রশ্ন তুলতে চাইছেন যে এটা আইওয়াশ কিনা, এবং ক্ষেত্র বিশেষে বেরিস্টার মাহবুদ্দিন খোকন কিংবা বিএনপির অন্য নেতারা যে উদাহরণগুলো দেন, সেক্ষেত্রে তো ব্যাপারটা এরকমই দেখা যাচ্ছে। দেখুন, আইওয়াস কথাটা বলেছে, জি বলেছেন। আমি কিন্তু আগে একটা কথা বলেছি যে এটা কিন্তু ক্রিমিনাল মামলা না, দেখলাম শুনলাম এই বিষয়টা তা না, ডকুমেন্টারি। বেগম খালেদাদের মামলা 10 বছর কি অ্যাটেন্ড করে নাই, 2 বছর মধ্যে মাহবুদ্দিন খোকন সাহেবরা মামলাটা কন্টেস্ট করেছেন। এটা কে কি সাক্ষী দিল বিষয় না, চেক আছে কিনা, ব্যাংকে কত টাকা আছে, কি হয়েছে, এটা কিন্তু একদম ক্লিয়ার। যেটা বলে সরকারের উপর দোষ চাপান, কোর্টের উপর দোষ চাপান, বিষয়টা তা না, ডকুমেন্টারি। এটাকে আইওয়াশ। আমি প্রথমে বলেছি অবশ্যই সরকার ব্যবস্থা নেবে যাদের ডকুমেন্টস আছে, এবং আইনগত ব্যবস্থা হবে, কিন্তু এটাকে রাজনীতিকরণ করা, দেখুন এই জায়গাতে আছে, তাহলে কি শুধুমাত্র বেগম জিয়ার কিংবা বিএনপি নেতাদের ব্যাপারে সরকার ডকুমেন্ট খুঁজে পায়, অন্যদের ব্যাপারে পায় না? আমি আগেও তো বলেছি আমাদের অনেক আওয়ামী লীগ নেতা সেই দুদক অফিসের বারিন্দায় গিয়েছেন, এখনো যাচ্ছেন। কেন? অনেক সরকারি আমলা, হয়তো নিউজ হয় না, যাচ্ছেন। তার কি কাজটা চলছে না? চলছে, অবশ্যই চলছে। এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ না। হ্যাঁ, এখন হয়তো বা কিছু কিছু ডিপার্টমেন্টের হেডকে নিয়ে হচ্ছে বলে বেশি আলোচনা হচ্ছে, কারণ তারা খুব ইম্পর্টেন্ট জায়গায় ছিলেন বলে কথাটা সেটা হচ্ছে, কিন্তু এছাড়াও তো আছে। দেখেন, দেশে দুর্নীতি নাই বলবো না, কিন্তু কিছু ভালো লোক আছে বলে তো দেশটা টিকে আছে। আমাদের অনেকগুলি যন্ত্র চালিত হচ্ছে নাকি, দেশে তো অনেকগুলি ডিপার্টমেন্ট, সব দুর্নীতি ব্যবস্থা সব জায়গায় না, সব না। হ্যাঁ, কিছু লোক তো করেই, এবং কিছু ধরাও পড়ছে, কিন্তু দেশটা এগিয়ে যাচ্ছে তো এই কারণেই। সবাই দুর্নীতি করলে তো আর দেশটা এগিয়ে যেত না। তবে হ্যাঁ, এটাও বলবো, মাঝে মাঝে সরকার চালাচ্ছে, দুদক চালাচ্ছে, আইন শৃঙ্খলা মানে চালাচ্ছে, হচ্ছে বলে তো দেশটা টিকে আছে, কিন্তু ঘরে বলা যাবে না সবাই দুর্নীতিবাজ, এটা কিন্তু ঠিক না।
হ্যাঁ, এটাও ঠিক। আপনার প্রমাণিত হলে বলবেন দুর্নীতিবাজ, এর আগে বলা ঠিক না, সেটা প্রমাণ করতে হবে। হয়তো সরকারকে প্রমাণ করতে হবে, বা যার বিরুদ্ধে তাকে প্রমাণ করতে হবে নির্দোষ, কোনো কারণ দেখাতে হবে যে এইভাবে উৎসটা হয়েছে, তাই না? কারণ এমন দেখেন 80-র দশক আর এখন 2024 সাল, 80-র দশকে গাজীপুরের যে জমি পাওয়া যেত 8 থেকে 10,000 টাকা বিঘা, এখন কিন্তু সেটা 8-10 কোটি টাকা বিঘা। গোল্ডের চেয়ে দাম হয়ে গেছে। বাংলাদেশে বিদেশ থেকে স্বর্ণ আসবে, জমি তো আর আসবে না, অবশ্য জমি কমতেছে, ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার হচ্ছে, বাড়িঘর বানাচ্ছে, বিদেশিরা যারা আমাদের করছে, জমির পর্যন্ত কমে যাচ্ছে, এবং জমির দাম বাড়তেছে। একদম প্রত্যন্ত অঞ্চলে দেখবেন গ্রামে 1 ডিসিমেল জমির দাম 20 লাখ 30 লাখ টাকা, কল্পনাই করা যায় না। 1 বিঘা জমি পেয়ে যেত 10-20 হাজার টাকা, এটা বাস্তবতা। এই ভ্যালুয়েশনে কিছু ব্যাপার স্যাপার আছে, আমরা এমপিদের ইয়েতে দেখেছি, এইসব নিয়ে অনেক কথা হয়েছে, স্বর্ণের বড়ি নিয়ে অনেক কথা হয়েছে, তাই না? স্বর্ণের বড়ি তো গত 20 বছরে কত বেড়েছে। দেখ, তারপরও বলি সরকার উদ্যোগ নিয়েছে, এটা চালিয়ে যাবে, কিন্তু কেউ যদি মনে করেন এটাকে আই ওয়াশ, তাহলে ভুল করবেন। কারণ আইনের আওতায় সবাইকে আনা হয়েছে, সেটা সরকারি দল হোক বিরোধী দল হোক। বিরোধী দল আপনি উদাহরণ দিবেন, সরকারি দল তো আমি বলতে চাই অনেকে আছেন, অনেকের নাম বলা যায়, পত্রিকায় নিউজ হচ্ছে তো, এবং শুধু ঢাকা না, জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মানে কি, সরকার এক চোখে চলছেন না, স্ট্রেটই চলছেন। এখানে কাউসার ভাই বলতে চাই, মানে সরকারি দলের নেতাদের কথা তো আপনি বলছেন, এটাও পাবলিক পারসেপশন যে সরকারি দলের নেতারা যখন কোনো না কোনো কারণে বেকায়দা অবস্থায় পড়েন তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দেখুন, কায়দা বেকায়দা দুইটা টার্মই তো আছে, তাই না? এটা আপনি বলতে পারেন না, তাই না? এটা হয়তো আপনার দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে বেকায়দা। না না, আমি বলছি না, আমি বলছি আপনি তো কোট করছেন, জি, right. এটা হইতে পারে। হ্যাঁ, কেন সময় তো দুইটা, সময় দুঃসময় দুইটা পাশাপাশি চলে, কোনটা কার সময় কাজ করে এটা বলা মুশকিল, এটা মাথায় রাখতে হবে। সময় যে কোনো সময় দুঃসময় হয়ে যেতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। প্রিন্স ভাই, আপনি ছোট করে খুব বলবেন, মানে 1-1.5 মিনিটের মধ্যে বলবেন, সেটা হচ্ছে ধরুন এই দুর্নীতির ক্ষেত্রে বলুন, সুশাসনের ক্ষেত্রে বলুন, সরকারের তো বডি হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আর একটা হচ্ছে পলিটিক্যাল পার্ট। এখন রাজনৈতিক অংশকে যে পরিমাণ প্রশ্নের মুখে পড়তে হয়, যেরকম জবাবদিহিতার মধ্যে জনগণও রাখেন কিংবা আমরা আলোচনায়ও রাখি, আপনার এই আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা কি ততটা আসে, নাকি তারা সবসময় কিছুটা একটু ছাড় পেয়ে যায়? এটা পরিষ্কার ছাড় পেয়ে যায়, এটা আমরা জানি। আপনি একটু সংসদের দিকে খেয়াল করেন, সংসদে কিন্তু এর আগে বলা হয়েছিল যে বিদেশে যে পাচার বলছিল, যে সেকেন্ড হোম যারা গড়ে তুলেছে রাজনীতিবিদদের বাইরে অন্য মানুষই বেশি, সেটা একেবারেই হয়ে যায় বলেই আজকে কিন্তু তারা ক্ষমতার শিখরে আছে। এবং আমি মনে করি যে সেই ক্ষমতার শিখরে আছে, এইটা কিন্তু এই রাজনৈতিক অঙ্গনের প্রশ্রয়ের কারণে। আপনি দেখুন আজকে যেটা করা হয়েছে, এই যে আপনি একটু আগে তুললেন বলেই মনে হলো যে নির্বাচনটা হলো, সবাই অংশগ্রহণ করছে কিনা সে আলোচনায় যাচ্ছি না, আমরা যে তাদের অর্থ সম্পত্তি দেখলাম, গত কয় বছরে বাড়ার পরিমাণ দেখলাম, সেইগুলো কেন বিশেষভাবে তদন্ত হবে না? আমি শুধু বলছি, এইটা বলার সাথে কারণ আছে, যে রাজনীতিবিদদের যেমন দেখবে একইভাবে দেখতে হবে আপনার প্রশাসন এবং সর্বত্র। কিন্তু সেটা আসলে দেখা হয় না, তারা ছাড় পেয়ে যায় বলেই তারা কিন্তু মাতবাড়িটা বেশি করতে পারে, যার জন্য এখন ওই যে বলি, রাজনীতি আর রাজনীতিবিদদের অনেক সময় হাতে নাই, তারাই যেভাবে পরিচালিত করে সেইভাবে যেতে হচ্ছে। এর থেকে ফিরে না আসতে পারলে আসলে খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ব। জি, কাউসার ভাই শেষ, আপনি কি বলবেন শেষে? না, প্রিন্স ভাই যেটা বাক করতে চেয়েছে, সরকারে আমাদের কিন্তু একটা পিরিয়ড আছে 59, এর বাইরে করার কোনো সুযোগ নেই, তাই না? রাজনীতি তার এই বাধাটা নাই, এবং তারা সামগ্রিক কাজটা করে থাকেন। এখানে দুর্নীতি যদি বলেন রাজনীতি এবং আমলা, এটা ভাগ করার সুযোগ নাই, সবাই সবার অবস্থান করতে পারেন এবং আমরা করতে পারে, কিন্তু আমি বলছি আপনাকে যেভাবে করে দোষারোপ করা হয়, আপনি যদি মন্ত্রণালয়ের মন্ত্রী হন, আপনার আমলা কি সেভাবে করে সামনে আসে না? দেখুন, রাজনীতির বিরুদ্ধে অভিযোগ তোলা সহজ, রাইট, কিন্তু আমলাদের বিরুদ্ধে অভিযোগ করা একটু কঠিন। বাট তারাও যে ছাড় পাচ্ছে না আমি বলবো না, আমি অনেক জায়গায় দেখেছি তারা ছাড় পাচ্ছে না। কারণ আমরা এখন একটু গর্ব করি, এখনের আমলাতন্ত্র বা এখনকার পুলিশ অনেক অফিসার কিন্তু খুব স্বচ্ছ এবং সৎ। অবশ্যই অনেকে, এটা আমি গর্ব করে বলতে পারি, অনেকেই মানে সৎ জীবন যাপন করেন, কারণ অনেক সুযোগ আছে, তারা মিশনে যাচ্ছেন, এই সে যাচ্ছেন। হ্যাঁ, কিছু লোক করছে বলে তো দুর্নামটা হচ্ছে। কেন আপনি তো আমরা মনে করি কি আগামী প্রজন্ম, আর কারণ এখন তো ট্যালেন্ট আসতেছে, আপনি বিসিএস ক্যাডার বলেন, ফরেন সার্ভিস বলেন, পুলিশ বলেন, ট্যালেন্ট আসছে, বিরাট প্রতিযোগিতা করে আসতেছে, এটা কিন্তু স্বীকার করতে হবে, তাই না? তা আমরা মনে করি এক সময়
আর সরকার তো সুবিধা দিচ্ছে, জি বেতন ভাতা দিচ্ছে। তা আমরা মনে করি এক সময় এই রোগ থেকে আমরা নিরোগ হতে পারবো। এইভাবে সবার দৃষ্টি থাকা দরকার। আলোচনা সমালোচনা হবে, পক্ষে বিপক্ষে হবে, জি, শেষ করবো। সবাই সে সুযোগ পাবে, দেশ এগিয়ে যাবে। জি, দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টা দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।